ভারতে কুষাণদের সম্বন্ধে সর্বাধিক উল্লেখযোগ্য উপাদান হল চৈনিক গ্রন্থাদি। চৈনিক গ্রন্থে চীন থেকে ইউচি জাতির ভারতে আসার বিবরণ পাওয়া যায়। কুষাণ আমলের মুদ্রা থেকেও তাদের রাজত্বকালের অনেক তথ্য পাওয়া যায়। বন্ধুরা, চলো আজকে এমসিকিউ আলোচনার মাধ্যমে এই কুষাণ বংশের আমরা যাবতীয় প্রশ্নোত্তর দেখে নিই। সাথে তোমরা পিডিএফ লিঙ্কও পেয়ে যাবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে সময় নষ্ট না করে কুষাণ বংশ আমরা দেখে নিই। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। বন্ধুরা দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কুষাণদের আদি বাসস্থান ছিল। এখানে উত্তর হবে এ, মধ্য এশিয়া। কুষাণদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া। বন্ধুরা চলো আমরা এই কুষাণদের আদি বাসস্থান সম্পর্কে জেনে নিই। শক ও পল্লবদের পর কুষাণরা ভারতে প্রবেশ করে। কুষাণরা ছিল মধ্য এশিয়ার ইউচি নামে এক যাযাবর উপজাতির শাখা। ইউচিদের আদি বাসভূমি ছিল চীন দেশের কাংসু প্রদেশে। খ্রিস্টীয় 2য় শতকের মাঝামাঝি মধ্য এশিয়ার হিউংনু নামে এক যাযাবর জাতি ইউচিদের আক্রমণ করে। এই অবস্থায় ইউচিরা পিতৃভূমি ত্যাগ করে দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং অক্ষু উপত্যকায় নতুন করে বসতি স্থাপন করে। এখানে বহুদিন বসবাস করার পর তারা যাযাবর জীবন পরিত্যাগ করে কৃষিকার্যে মনোযোগ দেয়। ক্রমে তারা 5টি শাখায় বিভক্ত হয়ে পড়ে। এই 5 শাখার মধ্যে শেষ পর্যন্ত কুষাণরাই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। পরের প্রশ্ন, কুষাণ নামের উৎপত্তি ড্যাশ থেকে। এখানে উত্তর হবে সি, কিউসুং। কুষাণ নামের উৎপত্তি কিউসুং থেকে। চলো আমরা জেনে নেই এই কিউসুং থেকে কিভাবে কুষাণ নামের উৎপত্তি হয়েছে। বহিঃশত্রুর আক্রমণের থেকে মুক্ত হওয়ার পর ইউচিদের মধ্যে নতুন সমস্যা দেখা দেয়। তা হলো আত্মকলহ। এই কলহের ফলে ইউচিগণ 5টি শাখায় বিভক্ত হয়ে নিজস্ব নেতার নির্দেশে নিজ নিজ রাজ্য শাসন করতে শুরু করে। ইউচিদের 5টি শাখার মধ্যে একটি শাখার নাম ছিল কিউসুং। এই কিউসুং বা কুইশুয়াং থেকেই কুষাণ শব্দের উদ্ভব। পরের প্রশ্ন, কুষাণরা ছিল। এখানে উত্তর আমরা এক্ষুনি জানলাম। এখানে উত্তর হবে বি, ইউচি জাতির শাখা। কুষাণরা ছিল ইউচি জাতির শাখা। পরের প্রশ্ন, কুষাণদের সম্পর্কিত পানসার শিলালেখ কোথায় পাওয়া গিয়েছিল? এখানে উত্তর হবে বি, আফগানিস্তান। কুষাণদের সম্পর্কিত পানসার শিলালেখ আফগানিস্তানে পাওয়া গিয়েছিল। এখানে মনে রাখার বিষয় হলো কুষাণদের সম্পর্কে একটি প্রামাণ্য সূত্র হলো লেখ। আফগানিস্তানে প্রাপ্ত পানসার শিলালেখ 3 ভাষায় উৎকীর্ণ ও মথুরায় প্রাপ্ত একটি শিলালেখতে বিম কথফিসের নাম পাওয়া যায়। কুষাণ রাজগণের প্রায় শতাধিক লেখ আবিষ্কৃত হয়েছে। পরের প্রশ্ন, ঠিক কোন বিদেশিদের পরই কুষাণরা ভারতে আসে? এখানে উত্তর হবে এ, পার্থিয়ান। পার্থিয়ান বিদেশিদের পরই কুষাণরা ভারতে আসে। ভারত ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম কুষাণ যুগ। আর পার্থিয়ানদের পরেই ভারতে কুষাণদের আগমন ঘটে। পরের প্রশ্ন, কুষাণদের প্রথম সুপরিচিত রাজা কে ছিলেন? এখানে উত্তর হবে এ, কুজুল কথফিস। কুজুল কথফিস কুষাণদের প্রথম সুপরিচিত রাজা ছিলেন। এখানে মনে রাখার বিষয় যে কুষাণ শাখার নায়ক কুজুল বা প্রথম কথফিসেস আনুমানিক 50 খ্রিস্টাব্দে হিন্দুকুশের দক্ষিণে অগ্রসর হয়ে পল্লবদের পরাস্ত করেন এবং কাবুল ও কান্দাহার জয় করে কুষাণ সাম্রাজ্যের ভিত্তি রচনা করেন। তিনি কুষাণদের অন্যান্য শাখাগুলি ঐক্যবদ্ধ করে ওয়াং অর্থাৎ রাজা উপাধি গ্রহণ করেন। তিনি ইউচি রাজ্যের 5টি খণ্ডকে ঐক্যবদ্ধ করেন। তার সেনাবাহিনী দক্ষিণে হিন্দুকুশ পার হয়ে কিপিন ও কাউফু রাজ্য দুটি জয় করে। সম্ভবত গান্ধার ও দক্ষিণ আফগানিস্তান তার অধীনস্থ হয়।
চীনা ঐতিহাসিক সুমাচিয়েন এবং চীনা ইতিহাসবিদ ফান ইয়ে এর বিবরণ থেকে কুজুল কথফিস সম্পর্কে জানা গেছে। পরের প্রশ্ন, কে প্রথম কথফিসেস নামে পরিচিত? দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা এখন পেয়ে যাব। এখানে উত্তর হবে এ, কুজুল কথফিসেস। কুজুল কথফিসেস প্রথম কথফিসেস নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন কুষাণ শাসক শিবের উপাসক ছিলেন? এখানে উত্তর হবে বি, ভীম কথফিস। ভীম কথফিস শিবের উপাসক ছিলেন। বন্ধুরা, চলো আমরা এই ভীম কথফিস বা দ্বিতীয় কথফিস সম্পর্কে জেনে নিই। 80 বৎসর বয়সে কুজুল কথফিসের মৃত্যু হয়। এরপরে কুষাণ সিংহাসন আরোহণ করেন তার পুত্র ভীম কথফিস বা দ্বিতীয় কথফিস। এই সময় কুষাণ জনসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। বর্ধিত জনসংখ্যার জন্য নতুন আবাসের সন্ধান জরুরি হয়ে পড়ে। শুরু হয় কুষাণদের রাজ্য বিস্তার। ভারতের অভ্যন্তরে বহুদূর পাঞ্জাব এবং সম্ভবত উত্তরপ্রদেশ পর্যন্ত ভীম কথফিসের রাজ্য বিস্তৃত হয়। অনেকের ধারণা তার রাজ্য গঙ্গা উপত্যকায় বারাণসী পর্যন্ত প্রসারিত হয়েছিল। সিন্ধু উপত্যকার ছোট ছোট পল্লব রাজ্যগুলি তিনি জয় করেন। তা কীভাবে জানব যে কুষাণ শাসক ভীম কথফিস শিবের উপাসক ছিলেন? প্রথম কথফিসের সময় থেকে রোমান সাম্রাজ্যের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। দ্বিতীয় কথফিসের সময় এই সম্পর্ক আরও গতি সঞ্চারিত হয়। তিনি রোমান সম্রাটের নিকট দূত প্রেরণ করেন। দ্বিতীয় কথফিসের মুদ্রা থেকে জানা যায় যে তিনি শিবের উপাসক ছিলেন। এছাড়া দ্বিতীয় কথফিসের বেশ কিছু স্বর্ণমুদ্রা, রোমান ও গ্রিক মুদ্রায় মহিষর নাম, ষাঁড় ও ত্রিশূল চিহ্নের উপস্থিতি দেখে অনুমান করা হয় তিনি শৈব ধর্মের উপাসক ছিলেন। পরের প্রশ্ন, মহিষর অভিধায় নিজেকে অভিহিত করেছেন? এখানে উত্তর হবে বি, ভীম কথফিসেস। ভীম কথফিসেস মহিষর অভিধায় নিজেকে অভিহিত করেছেন। এখানে মনে রাখার বিষয় যে প্রথম কথফিসেসের পুত্র ভীম কথফিসেস দ্বিতীয় কথফিসেস নামে কুষাণ সিংহাসনে বসেন। তিনি মহারাজ, রাজাধিরাজ, সর্বলোকেশ্বর, মহিষর প্রভৃতি অভিধা গ্রহণ করেন। পরের প্রশ্ন, কোন রাজত্বকালে ভারতের গান্ধার শিল্পের উদ্ভব ঘটেছিল? এখানে উত্তর হবে বি, কুষাণ শাসনকালে। কুষাণ শাসনকালে ভারতের গান্ধার শিল্পের উদ্ভব ঘটেছিল। কুষাণ শাসনকালে উত্তর পশ্চিম ভারতের গান্ধার অঞ্চলকে কেন্দ্র করে গান্ধার শিল্পের উদ্ভব ঘটেছিল। পরের প্রশ্ন, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এখানে উত্তর হবে সি, প্রথম কনিষ্ক। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন প্রথম কনিষ্ক। চলো আমরা একটু এই কনিষ্ক সম্পর্কে জেনে নিই। দ্বিতীয় কথফিসেসের মৃত্যুর পর কুষাণ সিংহাসনে আরোহণ করেন প্রথম কনিষ্ক। 78 খ্রিস্টাব্দে তার সিংহাসন আরোহণ উপলক্ষে শকাব্দ বা শকবর্ষের সূচনা হয়। চীনা, তিব্বতীয় ও কুষাণদের বিভিন্ন লেখ ও মুদ্রা থেকে সম্রাট কনিষ্কের সাম্রাজ্য বিস্তৃতি সম্পর্কে জানা যায়। পরের প্রশ্ন, কনিষ্ক কোন যুগের বলে জানা যায়? এখানে উত্তর হবে সি, মাকা সালিভায়ান যুগ। কনিষ্ক মাকা সালিভায়ান যুগের বলে জানা যায়। পরের প্রশ্ন, কনিষ্ক কবে সিংহাসনে বসেন? এখানে উত্তর হবে সি, 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন। কনিষ্কের সিংহাসন আরোহণ কাল সম্পর্কে মতভেদ আছে। ফ্লিটের মতে কনিষ্ক কথফিসেস রাজাদের পূর্বেই রাজত্ব করেছিলেন এবং তিনি খ্রিস্টপূর্ব 58 শকাব্দের প্রবর্তক, কিন্তু এই মতের কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। আমরা জানি কনিষ্ক তার সিংহাসন আরোহণ উপলক্ষে একটি সম্বতের প্রবর্তন করেছিলেন। টমসন, ডি.সি. সরকার, বি.এন. মুখার্জি এই মতের সমর্থক। অধিকাংশ ঐতিহাসিকই 78 খ্রিস্টাব্দকে কনিষ্কের সিংহাসন আরোহণ কাল বলে মেনে নিয়েছেন। কনিষ্কের প্রবর্তিত সম্বতকে শকাব্দ বলা হয়। পরের প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? এখানে উত্তর হবে বি, পুরুষপুর।
কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুরে। এখানে মনে রাখার বিষয় যে হিউয়েন সাং এর বিবরণী থেকে জানা যায় যে গান্ধার কনিষ্কের রাজ্যভুক্ত ছিল এবং তার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। পরের প্রশ্ন, কনিষ্কের শাসনকালে কোন রাজ্যটি দ্বিতীয় রাজধানীর মর্যাদা লাভ করে? এখানে উত্তর হবে এ মথুরা। কনিষ্কের শাসনকালে মথুরা রাজ্যটি দ্বিতীয় রাজধানীর মর্যাদা লাভ করে। পরের প্রশ্ন, কনিষ্ক কোন বৌদ্ধ সংগীতি আহ্বান করেন? এখানে উত্তর হবে ডি চতুর্থ। কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সংগীতি আহ্বান করেন। এখানে মনে রাখার বিষয় যে বৌদ্ধ ধর্মের প্রতি কনিষ্কের নিষ্ঠার অন্য এক নিদর্শন চতুর্থ বৌদ্ধ সংগীতি আহ্বান। সকল প্রজা যাতে তথাগতের পথে চলতে পারে তার জন্য তিনি বৌদ্ধ শাস্ত্রের সংস্কারে উদ্যোগী হন। আয়োজিত হয় চতুর্থ বৌদ্ধ মহাসভা। এই অধিবেশন কোথায় হয়েছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিতর্ক আছে। কোনো কোনো পণ্ডিতের মতে কাশ্মীরের কুণ্ডলবহ বিহারে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আবার কারো মতে পূর্ব পাঞ্জাবের জলন্ধরে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, কনিষ্ক কোন উপাধি ধারণ করেছিলেন? এখানে উত্তর হবে বি দেবপুত্র। কনিষ্ক দেবপুত্র উপাধি ধারণ করেছিলেন। কনিষ্ক নিজে মহারাজা, রাজাধিরাজ, দেবপুত্র প্রভৃতি বিভিন্ন উপাধি ধারণ করেছিলেন। পরের প্রশ্ন, কনিষ্কের সঙ্গে সম্পর্কিত কনিষ্কপুর কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে বি কাশ্মীর। কনিষ্কের সঙ্গে সম্পর্কিত কনিষ্কপুর কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন, কনিষ্ক যে গ্রিক ইঞ্জিনিয়ারকে পৃষ্ঠপোষকতা করেছিলেন? এখানে উত্তর হবে এ এজিসিলাস। কনিষ্ক গ্রিক ইঞ্জিনিয়ার এজিসিলাসকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। পরের প্রশ্ন, কুষাণদের সেনাপতিকে কি বলা হতো? এখানে উত্তর হবে এ দণ্ডনায়ক। কুষাণদের সেনাপতিকে দণ্ডনায়ক বলা হতো। কুষাণ সেনাপতিকে বলা হতো দণ্ডনায়ক। তিনি বিচারপতিও হতে পারেন। ক্ষত্রপ, মহাক্ষত্রপ, দণ্ডনায়ক। উচ্চ পদাধিকারীগণ সকলেই ছিলেন বিদেশি। উচ্চ প্রশাসনিক পদে বা সামরিক পদে ভারতীয়দের সাধারণত নিযুক্ত করা হতো না। পরের প্রশ্ন, পুরুষপুরের বর্তমান নাম? এখানে উত্তর হবে সি পেশোয়ার। পুরুষপুরের বর্তমান নাম পেশোয়ার। এখানে মনে রাখার বিষয় যে বর্তমান পেশোয়ার বা পুরুষপুর ছিল তার রাজধানী। হিউয়েন সাংয়ের রচনায় এর উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন, কনিষ্কের প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে উত্তর হবে ডি মাথর। কনিষ্কের প্রধানমন্ত্রী ছিলেন মাথর। পরের প্রশ্ন, কনিষ্কের আধ্যাত্মিক গুরু ছিলেন? এখানে উত্তর হবে ডি অশ্বঘোষ। কনিষ্কের আধ্যাত্মিক গুরু ছিলেন অশ্বঘোষ। এখানে মনে রাখার বিষয় যে কনিষ্ক তার মন্ত্রী পরিষদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ নিতেন। মাথর ছিলেন তার প্রধানমন্ত্রী, তার আরেক মন্ত্রী ছিলেন দেবধর্ম, আর কনিষ্কের আধ্যাত্মিক গুরু ছিলেন অশ্বঘোষ, আর চিকিৎসক ছিলেন চরক, আর পুরোহিত ছিলেন সংঘরক্ষা। পরের প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তিবর্গ কনিষ্কের সমসাময়িক ছিলেন? এখানে উত্তর হবে এ নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র। নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র কনিষ্কের সমসাময়িক ছিলেন। এখানে মনে রাখার বিষয় যে কনিষ্ক ছিলেন বিদ্যুৎসাহী, শিল্প ও সাহিত্যের অনুরাগী পৃষ্ঠপোষক। বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত বসুমিত্র, দার্শনিক নাগার্জুন, কবি, নাট্যকার, দার্শনিক ও সঙ্গীতজ্ঞ অশ্বঘোষ তার রাজসভা অলঙ্কৃত করতেন। পরের প্রশ্ন, কার রাজত্বকালে ভারতের উপর সিল্ক রুট বা রেশম পথ তৈরি হয়েছিল? এখানে উত্তর হবে এ কনিষ্ক। কনিষ্কের রাজত্বকালে ভারতের উপর সিল্ক রুট বা রেশম পথ তৈরি হয়েছিল। এখানে মনে রাখার বিষয় যে প্রাচীনকালে যে আন্তর্জাতিক সড়ক ভূমধ্য সাগরীয় জগৎ ও মহাচীনের মধ্যে যোগসূত্র রূপে বিরাজমান ছিল তার নাম রেশম পথ। কনিষ্কের অনেক আগেই বিম কথফিসেস রাজত্বকালে রেশম পথ উত্তর পশ্চিম ভারতের উপর দিয়ে তৈরি হয়েছিল। তবে কনিষ্কের আমলে এই রেশম পথের বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পেয়েছিল। পরের প্রশ্ন, রোমান অনুকরণে প্রথম কোন ভারতীয় শাসক স্বর্ণমুদ্রা প্রকাশ করেন? এখানে উত্তর হবে বি কুষাণ। রোমান অনুকরণে প্রথম কুষাণ ভারতীয় শাসক স্বর্ণমুদ্রা প্রকাশ করেন। এখানে মনে রাখার বিষয় যে ভারত ব্যাক্টেরীয় শাসকগণ গ্রিক দেশের
ডাই স্ট্রাইকিং পদ্ধতি অনুযায়ী ছাঁচে পিটিয়ে মুদ্রা নির্মাণ পদ্ধতির প্রচলন করেন ভারতবর্ষে। সর্বপ্রথম এরাই মুদ্রার সামনের দিকে রাজার প্রতিমূর্তি উৎকীর্ণ করার প্রথা চালু করেন। বিম কনফুসিয়াস ভারতবর্ষে সর্বপ্রথম ব্যাপকভাবে স্বর্ণমুদ্রার প্রচলন করেন। সম্ভবত বাণিজ্যের মাধ্যমে ভারতে যে অপর্যাপ্ত রোমান মুদ্রা আমদানি হচ্ছিল তা থেকে তিনি প্রেরণা পেয়ে এইসব মুদ্রার প্রচলন করেন। পরের প্রশ্ন, সূত্রালঙ্কার বইটির লেখক। এখানে উত্তর হবে এ, অশ্ব ঘোষ। সূত্রালঙ্কার বইটির লেখক অশ্ব ঘোষ। এখানে মনে রাখার বিষয় যে বুদ্ধচরিত ও সূত্রালঙ্কার অশ্ব ঘোষ রচিত দুটি বিখ্যাত গ্রন্থ। পরের প্রশ্ন, কুষাণদের মাও দেবতা হলেন। এখানে উত্তর হবে বি, চন্দ্রদেবতা। কুষাণদের মাও দেবতা হলেন চন্দ্রদেবতা। দেখো এখানে কিছু দেবতার নাম দেওয়া হলো এবং তারা কী নামে পরিচিত সেটাও দেওয়া হলো। অত্রস শিব, শাক্যমো বৌদ্ধ, শাক্যমনু বুদ্ধ, ওয়াদ বায়ুদেবতা, আৎস অগ্নিদেবতা, মাও চন্দ্রদেবতা, মিউরো সূর্যদেবতা। পরের প্রশ্ন, কুষাণদের শেষ শাসক কে ছিলেন? এখানে উত্তর হবে ডি, দ্বিতীয় বাসুদেব। দ্বিতীয় বাসুদেব কুষাণদের শেষ শাসক ছিলেন। এখানে মনে রাখার বিষয় যে কনিষ্কের মৃত্যুর পর যথাক্রমে বাসিস্ক, হুবিষ্ক, দ্বিতীয় কনিষ্ক, প্রথম বাসুদেব সিংহাসনে বসেন। আর কুষাণদের শেষ শাসক ছিলেন দ্বিতীয় বাসুদেব। বাসুদেবের মৃত্যুর পর কুষাণ সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং শাসকরা সাসানিদ ও আর্সাকীয় বংশের মোকাবিলায় ব্যর্থ হলে কুষাণ সাম্রাজ্যের অবসান ঘটে। একদম শেষ প্রশ্ন, খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের গান্ধার শিল্পরীতিতে বুদ্ধের মূর্তি নির্মাণ বিকশিত হয়। এটি ব্যাপকভাবে বিকশিত হয়েছিল কোন রাজবংশের আমলে? এখানে উত্তর হবে এ, কুষাণ। কুষাণ রাজবংশের আমলেই গান্ধার শিল্পরীতিতে বুদ্ধের মূর্তি নির্মাণ বিকশিত হয়, ব্যাপকভাবে বিকশিত হয়। এখানে মনে রাখার বিষয় যে ব্যাক্ট্রিয় যুগ থেকে এই শিল্পের সূচনা হয়। কুষাণ যুগ থেকে এই শিল্প বিশেষভাবে পরিণতি পায়। গ্রিক রোমান ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণে গান্ধার শিল্পরীতির বিকাশ ঘটে। থাকলো আজকের টপিক ওয়াইজ হিস্ট্রি আলোচনায় কুষাণ বংশের উপর এমসিকিউ আলোচনা। তোমরা যদি আরও এই কুষাণ বংশ সম্পর্কে জানতে চাও, আমার প্লে লিস্টে আছে কুষাণ বংশের উপর এমসিকিউ আলোচনা, ভিডিওটি দেখে নিতে পারো। আরও ভালোভাবে কুষাণ রাজবংশটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেবে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।